স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাইকে আজকের অধিবেশনে স্বাগত জানাই। আমরা মোরারই চাঁদ কলেজের পক্ষ থেকে উচ্চতর গণিত অধিবেশনে আছি। আমরা আজকের যে অধিবেশনটি শুরু করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর, অর্থাৎ সপ্তম অধ্যায়, যার শিরোনাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এই দুটি অংশে বিভক্ত। দুটি অংশের মধ্যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটি শুরু করব। তো যেহেতু এটার নাম হচ্ছে ফাংশন, এখানে কিছুটা রহস্য আছে যে ফাংশন এবং অন্বয় এই দুটি বিষয়ের মধ্যে একটু ধারণাগত পার্থক্য রয়েছে। সেই বিষয়টি আমরা আজকে একটু পরিষ্কার করব। তারপর আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে ঢুকব। ফাংশন আমরা প্রথম পত্রে বিস্তারিত পড়েছি, তো আমি বিস্তারিত আলোচনায় যাব না। যেটুকু আলোচনার দরকার সেটি হলো যে একটি ফাংশন রয়েছে বাইজেক্টিভ ফাংশন, অর্থাৎ যে ফাংশনটি একই সাথে এক এবং সার্বিক, ওই ফাংশনটিকে বলে থাকি আমরা বাইজেক্টিভ ফাংশন। অর্থাৎ কোনো ফাংশনের বিপরীত যদি ফাংশন হয় তখন আমরা এটিকে বলি বাইজেক্টিভ ফাংশন। তো আমরা এই বাইজেক্টিভ ফাংশনটা একটু ছোট্ট করে আলোচনা করব। ফাংশনকে অনেক সময় সূত্র দিয়ে বর্ণনা করা যায়। ফাংশন হলেই যে তাকে সূত্রের আন্ডারে নিয়ে আসা যাবে তার কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ ফাংশন হলে এটিকে সূত্র আকারে প্রকাশ করা যেতে পারে, আবার নাও যেতে পারে। তো আমরা সূত্র আকারে যাদেরকে প্রকাশ করা যায় তাদের উপরে একটু ডিসকাস করব যে ফাংশনগুলিকে সূত্র আকারে নিয়ে আসা যায়। তাই আমরা স্টার্ট করি। আজকের অধ্যায়টির নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, যেটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। বিষয়বস্তু হল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এবং মজার বিষয় হলো তার শিকলফলটি দেখো। শিকলফলটি হলো ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্বয় ব্যাখ্যা করতে পারবে। ওখানে বলছে আমরা ফাংশন, কিন্তু ব্যাখ্যা করতে পারবে অন্বয়, এবং মুখ্য মান বের করতে পারবে। অর্থাৎ যদিও শিরোনাম বিষয়বস্তু হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু আমরা বুঝবো যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে বিপরীত অন্বয়টা আগে বুঝবো, তারপর তার মুখ্য মান নিয়ে আলোচনা করবো। তাহলে দুইটা অংশে বিভক্ত সেশনটি, একটি হলো বিপরীত ত্রিকোণমিতিক অন্বয় আর একটি হচ্ছে মুখ্য মান। তো আমি যেটি বলতেছিলাম যে আমরা যে সমস্ত ফাংশনকে সূত্র দিয়ে বর্ণনা করা যায়, এই জাতীয় দুই একটা ফাংশন আমরা আগে ডিসকাস করি। প্রথমে আমরা বীজগাণিতিক ফাংশন নিই। ধরো আমি বললাম y equal to f of x equal to twice x plus 1। তাহলে এই যে ফাংশনটি আমি লিখলাম, এটি একটি বীজগাণিতিক ফাংশন। এখানে আমরা যখন x এর বিভিন্ন মান দিব, অবশ্যই যে মানগুলি দিব এগুলি হচ্ছে বাস্তব মান, যেহেতু সেটের একটা অনুল্লেখ রয়েছে। যদি সেট অনুল্লেখ থাকে তাহলে বাস্তব সংখ্যার উপর এগুলিকে ধরে নিতে হয়। তাহলে x যদি বিভিন্ন বাস্তব মান দিই, তাহলে y এর বিভিন্ন বাস্তব মান পাওয়া যাবে। x এর মানগুলিকে বলা হচ্ছে ডোমেইনের অন্তর্গত, আর y এর প্রাপ্ত মানগুলি হচ্ছে রেঞ্জের অন্তর্গত। তো এখান থেকে যদি আমি তার বিপরীত অন্বয়টা ক্যালকুলেশন করতে যাই, তাহলে y দেওয়া আছে ইন টার্মস অফ x, তাহলে আমরা উল্টাভাবে x কে ইন টার্মস অফ y তে নিয়ে আসি। তো যদি নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমি অ্যালজেব্রিক্যালি ক্যালকুলেশন করব y সমান 2x প্লাস 1, বা এখানে 2x সমান বলা যাবে y minus 1, that is x equal to y minus 1/2। এই যে বিপরীত সম্পর্কটি আমরা পেলাম, এই সম্পর্কের যে সূত্রটা বের হলো y minus 1/2, এটা কি বলা হচ্ছে f এর বিপরীত অন্বয়, that is f inverse
y ইকুয়াল টু y মাইনাস 1/2। এখন এই রাশিমালাগুলি লেখার একটা প্রচলিত নিয়ম আছে। নিয়মটা হলো রাশিমালাগুলি আমরা সবসময় x দিয়ে লিখি। এটি যদি তুমি x দিয়ে নাও লিখো তাতে বাধা নাই। তো x দিয়ে যদি লিখে তাহলে আমরা বলতে পারি এখানে f ইনভার্স x সমান রাশিমালাটা হবে x মাইনাস 1/2। তাহলে এখন এই দুইটাকে আমরা একটু অবজার্ভ করি, এই ফাংশনটা আর এই অন্যটা আমরা অবজার্ভ করি। প্রথমটি ফাংশন কিনা এটা ডিপেন্ড করে যে এই স্বাধীন চলক x এর প্রত্যেকটা মানের জন্যই y এর মান পাওয়া যায় কিনা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে x এর একটা মান প্রদানের ফলে y এর একাধিক মান আসবে না, এই বিষয়টি নিশ্চিত কিনা। যদি নিশ্চিত হয় তাকে আমরা ফাংশন বলবো, আদারওয়াইজ তাকে বলা হবে অন্যয়। তাহলে আমরা এখানে দেখতে পাই যে x এর প্রত্যেকটা মানের ফলে y এর মান পাওয়া যাবে, প্রথম শর্ত পালিত হয়। আবার x এর একটা মানের ফলে y এর একাধিক মান পাওয়ার সুযোগ নাই, তাহলে ফাংশনের দ্বিতীয় শর্ত পালিত হয়। তার মানে এটা একটা ফাংশন, ঠিকই বলতে পারি আমরা ফাংশন। তার যে বিপরীত অন্যটা আমরা বের করলাম, এটা একটু অবজার্ভ করি। x এর সব মানের জন্য আমরা কিন্তু f ইনভার্স x এর মান পাবো, তাহলে ফাংশনের প্রথম শর্ত পালিত হয়। এখন দ্বিতীয় শর্ত দেখো, x এর একটা মান দিলে পরে f ইনভার্স x এর কিন্তু একাধিক মান পাওয়ার সুযোগ নাই, তাহলে দ্বিতীয় শর্ত পালিত হয়। তাই যেহেতু f এবং f ইনভার্স উভয়ই ফাংশন, এই অন্যটাও ফাংশন হয়ে গেল। আমরা প্রথমে বলছিলাম অন্য, এখন দেখলাম এটা ফাংশন হয়ে গেল। তাহলে একই ফাংশন যদি তার বিপরীত অন্যটাও ফাংশন হয়, তাহলে এই ফাংশনটাকে বলে থাকি আমরা বাইজেক্টিভ ফাংশন। অর্থাৎ এখানকার f of x কে বা f ইনভার্স x কে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। অর্থাৎ f এর বিপরীতটা ফাংশন হয় f ইনভার্স, আবার f ইনভার্স এর বিপরীত যদি চিন্তা করি তাহলে f এটা ফাংশন হয়। তাহলে এই ফাংশনটা একাধারে তোমার একক এবং সার্বিক, একক এবং সার্বিক যেহেতু বিপরীত ফাংশনের এখানে অস্তিত্ব আছে, তাহলে এই ফাংশনটাকে বলতে পারি আমরা একটা বাইজেক্টিভ ফাংশন। আবার এটাকে বলতে পারি এটা একক ফাংশন এবং সার্বিক ফাংশন, দ্যাট ইজ f এবং f ইনভার্স পরস্পর ফাংশন। তাহলে যদি বিপরীত ফাংশন হয় তাইলে আমরা এখানে বিপরীত ফাংশনের অস্তিত্বের কথা স্বীকার করব, আদারওয়াইজ বিপরীত ফাংশনের অস্তিত্ব স্বীকার না করে আমরা বলবো বিপরীত অন্যয়। তাহলে এখন আমি আরেকটা एग्जांपल নেই। এখানে দিলাম f of x y সমান f of x সমান x স্কয়ার মাইনাস 1। তাহলে x স্কয়ার মাইনাস 1 যদি দিই, একে যদি আমরা অবজার্ভ করি, এখন দেখো আমি একটু আনমিউট করব তোমাদের, তোমরা বলো এটা একক এবং সার্বিক হবে কিনা। তোমরা একটু আনমিউট করে ডিসকাশনে অংশগ্রহণ করো, এটাকে একক বলা যাবে কিনা বা সার্বিক বলা যাবে কিনা। আমরা অবশ্যই জানি যে একক এবং সার্বিকের বৈশিষ্ট্য যে যদি ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয় তাহলে বলি একক, আর যদি কোডমেন এবং রেঞ্জ সমান হয় তাকে বলি আমরা সার্বিক। তাহলে এই ফাংশনটা কি একক কিনা? একক হবে না, কারণ -1 বসালে সেম মান আসছে, তাহলে একক হবে না। তার মানে এটা বাইজেক্টিভ হওয়ার সুযোগ নাই। বাইজেক্টিভ হইতে গেলে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, সে এককও হতে হবে আবার সে সার্বিকও হতে হবে। যেহেতু আমরা বুঝে গেলাম এটা একক হবে না, তার সার্বিকতা আমার যাচাই করার দরকার নাই। কাজে এটা বাইজেক্টিভ ফাংশন যেহেতু হবে না, তার ইনভার্সটা আসলে অন্যয়, ফাংশন হবে না। বা আমরা এখানে কিন্তু এটা একটু মিউট করি, আমরা এখানে কিন্তু বুঝে নিতে পারি যে এটা কেন বিপরীতটা ফাংশন হয় না। আমরা যদি উল্টা ক্যালকুলেশন করতে যাই তাহলে y সমান হবে x স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ x স্কয়ার সমান হবে y প্লাস 1, অর্থাৎ x সমান আসবে স্কয়ার রুট y প্লাস 1। যেহেতু x এর দ্বিঘাত সমীকরণ, তার প্লাস মাইনাস চিহ্ন আমরা নিব। তার মানে দেখা যায় y এর একটা মান দিলে x এর একাধিক মান বের হয়। কাজেই f ইনভার্স যেটা বলতেছি আমরা f ইনভার্স x, এটা ফাংশন হচ্ছে না, এটা ফাংশন নয়, ফাংশন নয়, যদিও এটা ফাংশন। তাহলে এই বিষয়টা সবার কাছে পরিষ্কার হইল কিনা দেখো।
যে কোন বিপরীতটাকে আমরা কখন ফাংশন বলবো আর কখন ফাংশন বলবো না। এই বিপরীতটা ফাংশন না কেন একটু রেসপন্স করো। এটা এক এক ফাংশন না। এক এক ফাংশন না, যদি এক এক হইতো তারপরে আমি খুঁজতাম এটা সার্বিক কিনা। যদি এক এক হওয়ার পর সার্বিকও হইতো তাহলে আমরা বিপরীতটাকে ফাংশন বলতে পারতাম। তো যেহেতু এক একটা বিপরীতটাকে আমরা ফাংশন বলতে পারছি না, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখন ত্রিকোণমিতিক ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা বুঝলাম কোন একটা ফাংশন এর বিপরীত এটা সব সময় ফাংশন হবে না। এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশন বা বৃত্তীয় ফাংশন y সমান ধরো বললাম f of x সমান sin x, তাহলে এই ফাংশনটাকে আমরা একটু অবজার্ভ করি। x এর প্রত্যেকটা মানের ফলেই আমরা y এর মান পাবো ফাংশনের প্রথম শর্ত পালন করে। x এর প্রত্যেকটা মানের ফলে y এর মান পাবো, পাশাপাশি x এর একটা মানের জন্য y এর একাধিক মান আসার সুযোগ নাই। কাজেই এটাকে আমরা ফাংশন বলতে পারি, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলি ফাংশন হিসেবে আমরা কনসিডার করি যেহেতু তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিরাজ করে। এখন আসো দ্বিতীয় বিষয়টায়, যে আমরা তার বিপরীতটা যদি অবজার্ভ করতে যাই তাহলে তার বিপরীতটার নোটেশনটা হচ্ছে f ইনভার্স x সমান sin ইনভার্স x। এটা একটা জাস্ট নোটেশন sin ইনভার্স। এখানে sin এর মাথায় যে আমরা -1 লিখলাম এর গাণিতিক কোনো ভ্যালু আসলে নেই, অর্থাৎ এটাকে আমরা 1/sin x লিখে ফেলতে পারবো, বিষয়টা এমন না, এটা লেখা যাবে না। এটা শুধুমাত্র একটা সিম্বল, যে sin এর বিপরীত ফাংশনের সিম্বল। তাহলে এখন বিপরীতটাকে যদি আমরা অবজার্ভ করি, এটা দেখি এক এক এবং সার্বিক এই দুইটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা। যদি দুইটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকে তাহলে অবশ্যই এর বিপরীতটাকে আমরা ফাংশন বলবো, আর যদি বৈশিষ্ট্য না থাকে দুইটা ফাংশনের তাহলে আমরা একে ফাংশন বলতে পারবো না, আমরা তাকে অন্যই বলবো। তাহলে y সমান sin x থেকে আমি যদি তার বিপরীতটা বের করতে যাই, বিপরীত অন্যটা হয় f ইনভার্স x সমান sin ইনভার্স x। এটা প্রতীকে প্রকাশিত, sin ফাংশনটা এটা দিয়ে প্রকাশ করলাম, আর ইনভার্স ফাংশনটা sin এর মাথায় -1 লিখলাম, কিন্তু তার গাণিতিক কোনো ভ্যালু নাই। বা এটাকে এমনও লেখা যাবে না যে sin x হোল টু দি পাওয়ার -1, এটাও লেখা যাবে না। এটা একটা প্রতীক হিসেবে কনসিডার করতে হবে। তাহলে আমরা একটু ম্যাপিংটা নিই। ম্যাপিংটা আমরা একটু নিই। আমি বলতেছি যে y ইকুয়াল টু এখানে হচ্ছে f of x সমান sin x। তাহলে এখন আমরা x এর বিভিন্ন ভ্যালু পুট করি, বাস্তব মান এবং এই মানগুলো একটা কোণ। ধর আমি বললাম 30 ডিগ্রি বা π/6, আমরা রেডিয়ান মেথডে যাই π/6। তো x এর মান যখন π/6 দিব সে রিলেটেড হবে sin 30 ডিগ্রি যা হয় অর্থাৎ হাফ এর সাথে। আর এই হাফটা কিন্তু শুধুমাত্র যে sin 30 ডিগ্রির মান তা কিন্তু না, আরো অন্যান্য কোণ রয়েছে যাদের sin অনুপাতের মান হয় হাফ। যদি আমি এখানে 150 ডিগ্রি দিই অর্থাৎ 5π/6 দিই, 5π/6 যদি দিই 150 ডিগ্রি। এখন তোমরা কেউ একটু বলো যে এটা কার সাথে রিলেটেড হবে? 5π/6 কার সাথে রিলেটেড হবে এই সূত্র অনুযায়ী? কার সাথে রিলেটেড হবে? 5π/6 কার সাথে রিলেটেড হবে? রেসপন্স করো। হ্যাঁ, হাফের সাথে রিলেটেড হবে। জি স্যার, জি স্যার। অর্থাৎ sin 150 ডিগ্রি মান হাফ। একটু ক্যালকুলেশন করো। হাফ হয়। আচ্ছা, তাহলে হাফ যদি হয়ে থাকে তাহলে এখন দেখো আমি যখন π/6 এর মান এবং 5π/6 এর মান এই ফাংশন থেকে আমি কম্পিউট করতে গেলাম, এরা ওই হাফের সাথে রিলেটেড হয়। তাহলে হাফের সাথে যদি রিলেটেড হয় দুইটা ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি হয়ে গেল সেম। তো
তো যেহেতু দুইটা ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সেম হয়ে গেল, সে তার এক এক বৈশিষ্ট্য কিন্তু হারাই ফেললো, এক এক বৈশিষ্ট্য তার মধ্যে নাই। একটু পার্টিসিপেট করার আলোচনায় এই ফাংশনটাকে কি আমরা এক এক বলতে পারি? না এই ফাংশনটাকে এক এক আমরা বলতে পারি না, কারণ আমরা দেখতে পেলাম যে দুইটা ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সেম হয়ে গেল। যেহেতু সেম হয়ে গেল, এইভাবে দেখা যায় প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যেই এই বৈশিষ্ট্য বিরাজ করবে। তো এই বৈশিষ্ট্য যেহেতু বিরাজ করবে, প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের যে বিপরীতটা, এই বিপরীতটাকে তখন আমরা ফাংশন বলতে পারি না। তখন এই জন্য এটাকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্বয়। অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলি যদি আমরা বিপরীতটা নেই, এটা কখনোই আসলে ফাংশন হয় না। অথচ আমরা বলে থাকি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বলাটা কিন্তু ভুল না, আমরা আরেকটু পড়লেই বুঝতে পারবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলাটা যাবে, কিন্তু এখানে কিছু শর্ত আছে, এই বিষয়টা আমরা একটু দেখবো এখন। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম কিনা যে ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত আসলে হয় ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্যয়, ফাংশন হয় না। ক্লিয়ার কিনা বিষয়টা? একটা বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত হবে আসলে বিপরীত অন্যয়। ঠিক আছে, বুঝছি তো সবাই আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝলে আমি মিউট করে দিলাম। এখন আমরা যাব যে কেন তাকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে থাকি, এই ব্যাখ্যায় যাব। আচ্ছা, ব্যাখ্যায় যাওয়ার জন্য আমরা ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্যয় এবং রেঞ্জ, ডোমেইন এবং রেঞ্জ ছিল, এগুলি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। যে একটা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন যে, তার বিপরীত ত্রিকোণমিতিক যে অন্যয়, তার হবে রেঞ্জ। আর একটা ত্রিকোণমিতিক ফাংশনের যারা রেঞ্জ, সেই রেঞ্জটা হবে বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়ের ডোমেইন। অর্থাৎ এটা ভাইস ভার্সা। ত্রিকোণমিতিক ফাংশন এবং বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়, এদের ডোমেইন এবং রেঞ্জ এক্সচেঞ্জেবল। অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়ের রেঞ্জ, ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়ের ডোমেইন। এটা আমরা একটু চার্টে নিই। আমরা একটা চার্ট বানাই এখানে। এখানে আমরা আইটেম, নিলাম আমরা সাইন ইনভার্স, তারপর নিলাম কজ ইনভার্স, তারপর নিলাম টেন ইনভার্স। আপাতত আমি তিনটা লিখলাম, পরের তিনটা আমরা এক্সটেন্ড করব। এখন আমরা লিখবো এখানে তার ডোমেইন এবং রেঞ্জ। আচ্ছা, তার প্রথমটা নিলাম আমরা ডোমেইন। এখানে ইংরেজি বাংলা মিক্সচার করলাম না, এখানে লিখলাম না অন্যয়, ডোমেইন, রেঞ্জ। তাহলে সাইন ফাংশনের যেটা ডোমেইন, সাইন ইনভার্স অন্যয়ের, এটা হবে রেঞ্জ। আর যেটা রেঞ্জ, এটা হবে ডোমেইন। তাহলে আমরা সাইন ফাংশনের রেঞ্জ জানি -1 to 1, আর যে সাইন ইনভার্স অন্যয়ের ডোমেইন হবে -1 to 1, -1 to 1। সাইনের যে ডোমেইন ছিল, এই ডোমেইনটা ছিল সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে এই সাইন ইনভার্সের রেঞ্জটা হবে তোমার সমস্ত বাস্তব সংখ্যা। আর সাইনের এক্স এর মান যে কোনো বাস্তব মান আমরা দিতে পারতাম, এটা ছিল তোমার ডোমেইন। এতে আমার রেঞ্জ আসতো তার -1 টার্ম। তাহলে তার সাইনের যে ডোমেইন, ডোমেইনটা ছিল বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা ছিল -1 to 1, -1 থেকে 1 ছিল সাইনের রেঞ্জ। তাহলে তার রেঞ্জটাকে লিখে ফেললাম ডোমেইনে, আর ডোমেইনটাকে লিখবো আমরা এখন রেঞ্জে। তাহলে রেঞ্জে লিখলাম আর। কজের ক্ষেত্রে তাই -1 to 1, তার রেঞ্জটা হচ্ছে আর। টেনের ক্ষেত্রে দেখো, টেনের ডোমেইন ছিল সব ধরনের বাস্তব মান, কিন্তু আমরা বিজোড় 90 ডিগ্রি দিতে পারতাম না। তাহলে বিজোড় 90 ডিগ্রি যদি দিতে না পারি, তাহলে ডোমেইন থেকে যদি এটা বাদ যায়, তাহলে এখানে রেঞ্জ থেকে বাদ যাবে। অর্থাৎ তোমার ডোমেইনটা রেঞ্জটা আসবে সমস্ত বাস্তব সংখ্যা এক্সেপ্ট বিজোড় 90 ডিগ্রি। 2 এর +1 * π/2, বা 2 এর -1 আমরা দিতে পারি। আর তার রেঞ্জটা ছিল কিন্তু বাস্তব, তাহলে এখানে ডোমেইনটা আসবে বাস্তব। আমি একটু আনমিউট করব সবাইকে।
দেখো তোমরা এই লেখাটা আমার ঠিক আছে কিনা। আমাদের লেখাগুলি কি সবাই বুঝতে পারছো কিনা? Yes, sir. অর্থাৎ সাইনের ডোমেইন এবং রেঞ্জকে সাইন ইনভার্সের রেঞ্জ এবং ডোমেইন বানাইলাম। ঠিক একইভাবে সবগুলি। তাহলে বাকি তিনটা আমরা একটু ফিল আপ করি। এটা আনমিউটই থাকো তোমরা। আমরা আরো তিনটা নিব, 1 2 3। আমরা আসি এখানে সাইনের বিপরীতটা কসেক, কজের বিপরীত সেক, আবার টেনের বিপরীত কট ইনভার্স। এখন তোমরা একটু বলো আমাকে কসেকের ক্ষেত্রে ডোমেইন রেঞ্জ আমরা কি লিখব? কসেকের ডোমেইন কি ছিল? কসেক ফাংশনের ডোমেইন কি ছিল? আর রেঞ্জ কি ছিল? কসেকের ডোমেইন ছিল, কসেকের ক্ষেত্রে সমস্ত বাস্তব মান আমরা দিতে পারি, কিন্তু দিতে পারি কিন্তু 0 ডিগ্রি, তারপর তোমার এই 360 ডিগ্রি, এইগুলি কিন্তু আমরা দিতে পারি না। 180 ডিগ্রি, 180 ডিগ্রি তো কসেক আনডিফাইন্ড হয়। তাহলে তার ডোমেইন হলো তোমার কসেকের ডোমেইন ছিল সমস্ত বাস্তব মান, কিন্তু আমরা ওই যে 180 ডিগ্রির যে গুণিতকগুলো কিন্তু আমরা পাই না। তাহলে তার রেঞ্জে চলে আসবে r - n পাই। অর্থাৎ আমি যদি n এর ভ্যালু 0 বসাই, 0 ডিগ্রিতে কজ আনডিফাইন্ড হয়। n এর ভ্যালু যদি 1 বসাই, 180 ডিগ্রিতে আনডিফাইন্ড হয়। এগুলি বাদ যাবে। হ্যাঁ, তাহলে তার ডোমেইনটা ছিল এটা, আর রেঞ্জটা ছিল সমস্ত সংখ্যায় আসে, শুধুমাত্র -1 থেকে 1 এই নাম্বারগুলি কসেকের মান আসে না। তাহলে r থেকে বাদ যাবে -1 টু 1, এই মানগুলি বাদ যাবে। -1 থেকে 1 বাদ যাবে। ঠিক কিনা দেখো, একটু কসেকটা মেমোরাইজ করো। কসেকের ডোমেইন কি ছিল? সমস্ত বাস্তব সংখ্যায় ডোমেইন ছিল, এক্সেপ্ট 180 ডিগ্রির যে গুণিতক মানগুলো, এই মানগুলো আমরা দিতে পারতাম না। তাহলে এটা চলে আসলো রেঞ্জে। আর তার ডোমেইনটা, রেঞ্জটা ছিল তোমার সমস্ত বাস্তব সংখ্যায় কসেকের মান আসে, কিন্তু -1 থেকে 1 এর মধ্যবর্তী সংখ্যাগুলি আসে না। এটা দিলাম এখানে ডোমেইনে। সেকের ক্ষেত্রে কোনগুলি? সেকের ক্ষেত্রে হলো তোমার তার ডোমেইনটা ছিল সমস্ত বাস্তব সংখ্যায় আমরা দিতে পারি, শুধু 90 ডিগ্রির বীজের গুণিতক দিতে পারি না। বীজের গুণিতক দিলে আনডিফাইন্ড হয়ে যায়। যেমন sec 90 ডিগ্রি, যেটা হয়ে যাবে 1/cos 90, 1/cos 90, অর্থাৎ cos 90 যেহেতু 0, sec 90 এখানে আনডিফাইন্ড হয়। তাহলে সেকের ক্ষেত্রে r থেকে বাদ দিতে হবে সমস্ত বীজের 90 ডিগ্রি গুলা। এখানে n এর পরিচয় হলো পূর্ণ সংখ্যা। আর তার ডোমেইনের বেলায় একই কথা প্রযোজ্য। sec এবং cosec-এর বৈশিষ্ট্য সেই। sec এবং cosec উভয়ের রেঞ্জটা ছিল সমস্ত বাস্তব সংখ্যা এক্সেপ্ট -1 টু 1। আচ্ছা, কটের ক্ষেত্রে আসো, একটু রেসপন্স করো তোমরা। এটা মানে ধারণা না থাকলে আমরা কিন্তু আগাইতে পারবো না। কটের ক্ষেত্রে কট ফাংশনের সব জায়গায় কি আমরা মান পাই না? কোথাও আনডিফাইন্ড হয়েছে? কট কোথায় আনডিফাইন্ড হয়? 0 আবার 180 তে। তার মানে এইটার যে বৈশিষ্ট্য, এখানে কিন্তু সেম বৈশিষ্ট্য। তাহলে এখানে তার r - n পাই আসবে। অর্থাৎ তোমার কট ফাংশনের বেলায় আমরা 90 ডিগ্রি 180 ডিগ্রির গুণিতকে কিন্তু মান পাবো না। আর তার রেঞ্জটা কি আসবে? সমস্ত বাস্তব সংখ্যা। কটের রেঞ্জ যেহেতু সমস্ত বাস্তব সংখ্যা, এখানে কট ইনভার্সের ডোমেইন আসবে এই বাস্তব সংখ্যা। এখন তোমরা আমাকে বলো এই চার্টটা আমরা সবাই বুঝছি কিনা? তো এটা যদি বুঝে থাকি, তাহলে আমার এই পর্যন্ত আলোচনায় যে কোনো ইনভার্সই ফাংশনের মর্যাদা পাবে না, কারণ কোনো ত্রিকোণমিতিক ফাংশনই এক ফাংশন না। তো এক ফাংশন যদি না হয়ে থাকে, তাহলে তার বিপরীতটাকে আমরা ফাংশন বলতে পারবো না। যেটা আমরা একটু আগে বলেছি যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীতটি আসলে ফাংশন না, সবগুলো হচ্ছে অন্যয়। এইবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জটাকে, ডোমেইনটাকে যদি একটু রেস্ট্রিক্ট করে দিই, ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনটাকে যদি রেস্ট্রিক্ট করি, তাহলে এখানে রেস্ট্রিকশন হবে বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়ের রেঞ্জ। তাহলে এখানে আমার সীমাবদ্ধ রেঞ্জ যদি আমরা নিই, সীমাবদ্ধ রেঞ্জ নিলাম। সীমাবদ্ধ রেঞ্জটা যদি নেই, তাহলে দেখো ঘটবে কি,
যেখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলিকে এক এক এবং সার্বিক পাবো, শুধু ওই অঞ্চলটা যদি বিবেচনায় আনি, অর্থাৎ দুইটা ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সেম হবে না, এই সেকশনটিকে যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনের বিবেচনায় নিয়ে আসি, তাহলে এইগুলি বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়ের রেঞ্জের বেলায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আমি ত্রিকোণমিতিক ফাংশনের সীমাবদ্ধ ডোমেইন নিয়ে আলোচনা করছি, তাহলে এই বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়ের রেঞ্জে গিয়ে এই সীমাবদ্ধতাটা আলোচনায় আসবে। তো সীমাবদ্ধতাটা হলো এই যে -π/2 থেকে π/2, শুধুমাত্র এই অংশটা যদি আমরা আলোচনা করি, তাহলে সাইন ফাংশনের ক্ষেত্রে দেখো -π/2 থেকে +π/2 পর্যন্ত যত সমস্ত কোণ আছে বাস্তব মান ভিত্তিক, কোন কোণের মানই কিন্তু তোমার দুইটা ভিন্ন কোণের মান সেম হওয়ার সুযোগ পাবে না। যেমন আমরা দেখছিলাম 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি এর সাইন অনুপাতের মান সেম হয়ে যায়, তাহলে 30 এবং 150 দুইটাই কিন্তু এর মধ্যে পড়ে না, একটা পড়ে, সরি 30টা পড়ে। কাজে এই অঞ্চল থেকে যদি আমি ভিন্ন দুইটা সদস্যের প্রতিচ্ছবি চেক করতে যাই সাইন ফাংশনের বেলায়, কোনোটারই কিন্তু ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সেম হওয়ার সুযোগ থাকবে না। তাহলে এই সীমাবদ্ধ আলোচনার সাপেক্ষে আমি বলতে পারি সাইন ইনভার্সটা হবে ফাংশন, কারণ এই অঞ্চলের ভিতরে সাইন ফাংশনের ক্যারেক্টার হবে সে এককে হবে এবং সে সার্বিক হবে, অর্থাৎ এখানে সাইন ফাংশনটাকে বলতে পারবো আমরা বাইজেক্টিভ ফাংশন। শুধুমাত্র এই কারণেই আমরা যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে থাকি। যদি আমি ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনগুলিকে সীমাবদ্ধ করে ফেলি, তখন দেখা যাবে এটা আবার ফাংশনের মর্যাদা পায়। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কথাটা প্রযোজ্য হবে যদি ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনকে রেস্ট্রিক্ট করা হয়, অর্থাৎ যদি সীমাবদ্ধ করে ফেলা হয়, তখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতে পারবো। বিষয়টা সবার কাছে পরিষ্কার হইল কিনা দেখো, আমি একটা দিয়ে বোঝাইলাম, সবার ক্ষেত্রে এরকম প্রযোজ্য হবে এবং এই সীমাবদ্ধ রেঞ্জগুলি আমরা লিখবো। কথাটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অর্থাৎ আমি যদি এই রেঞ্জ নিয়ে আলোচনা করি, অর্থাৎ সাইনের এটা ডোমেইন নিয়ে আলোচনা করি, সাইন ইনভার্সটা ফাংশন হবে না, কিন্তু সাইনের এই ডোমেইনটা নিয়ে যদি আলোচনা করি, দ্যাট ইজ সাইন ইনভার্সের এই রেঞ্জ নিয়ে আলোচনা করি, তখন আবার সাইন ইনভার্সটা ফাংশনের মর্যাদা পায়। তাহলে এইভাবে সবগুলোর সাপেক্ষে আমরা বের করতে পারবো যে কোথায় কোন ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন হবে। কজের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, -π/2 থেকে +π/2। এখানে যদি আমরা আলোচনা সীমাবদ্ধ রাখি, এখানে cos যেমন ফাংশন হয়, cos ইনভার্সটাও ফাংশন হয়, অর্থাৎ cos ফাংশনটি এখানে এক এক এবং সার্বিক, দ্যাট ইজ বাইজেক্টিভ, কাজে cos ইনভার্সটাও ফাংশন। tan ইনভার্সের ক্ষেত্রে একটু তোমার সেনসিটিভিটি আছে, সেনসিটিভিটিটা হলো 90 এবং -90, এখানে কিন্তু tan তোমার আনডিফাইন্ড হয়। যেহেতু আনডিফাইন্ড হয়, অর্থাৎ tan ফাংশনটা নিজেই এক ধরনের সীমাবদ্ধ ফাংশন, অর্থাৎ tan সর্বত্র আসলে ফাংশনের মর্যাদা পায় না। সব বাস্তব মানের জন্য tan এর মান আমরা পাই না, যেহেতু সব বাস্তব মানের জন্য পাই না, তখন tan ফাংশনটা এক ধরনের সীমাবদ্ধ ফাংশন, অর্থাৎ বিজোড় 90 ডিগ্রিগুলি বাদ দিলে পরে আমরা tan ফাংশনটাকে ফাংশন হিসেবে বলতে পারি। তাহলে এখানে তোমার বাদ যাবে -90 এবং +π, যেটা এটা ওপেন ইন্টারভ্যাল থাকবে -π/2 থেকে +π/2। এখানে একটু ডিসকাসের দরকার আছে, দেখো তোমরা একটু রেসপন্স করো। এটা কেন আমি ওপেন ইন্টারভ্যাল লিখলাম, বুঝছি কিনা সবাই? হ্যাঁ স্যার। কেন লিখছি আমরা? মানে -π/2 আর বাদে বাকি সব -π/2 আর π/2 আমরা বাদ দিলাম কেন? tan ফাংশনের ক্ষেত্রে ডোমেইন থেকে এটা বাদ যাবে কেন? আনডিফাইন্ড হবে। তো যেটা আনডিফাইন্ড হবে, এই দুইটা পয়েন্ট আমরা বাদ দিলাম, অর্থাৎ এখানে -π/2 এবং π/2 ইনক্লুডেড, এখানে কিন্তু এক্সক্লুডেড, এখানে নাই। সিমিলার কথা দেখো কোসেকের ক্ষেত্রে আসো, কোসেকটা -π/2 থেকে +π/2 তে আমরা যদি যাই, সরি আমি এখানে একটু কারেকশন দিব, এটা আবার দেখা যায় -π/2 যে +π/2 লিখলাম আমরা cos ইনভার্সের ক্ষেত্রে, এটা প্রযোজ্য হবে না আসলে, কারণ cos মাইনাস হইলে এটা কি হয়ে যায়, cos অনুপাত মাইনাস হইলে এটা কি হয়ে যায়, একটা কোণ যদি মাইনাস আমরা নেই, মাইনাস আর প্লাসের ক্ষেত্রে কোনো তফাৎ থাকে না স্যার, প্লাস তাহলে এটা হবে আসলে 0 to π, অর্থাৎ আমি 0 to π এই লেভেলে যদি cos কে বিবেচনা করি, একই মান পজিটিভ নেগেটিভ আসবে। তো
এটা আমরা কারেকশন করে নিলাম কজ ইনভার্সের ক্ষেত্রে। কোসেক ইনভার্সের ক্ষেত্রে আসো। কোসেক ইনভার্সের ক্ষেত্রে আমি যদি রেস্ট্রিকশনটা নিতে চাই, আমি এমন ভাবে রেস্ট্রিকশনটা নিব যাতে ওখানে ফাংশনটা কোসেক ফাংশনটা এককও হয় আবার সার্বিকও হয়। তো একক এবং সার্বিক যদি হয় তাহলে কোসেকের ক্যারেক্টারটা আসলে সাইনের মতোই থাকবে, -π/2 থেকে +π/2। তবে এখানে একটা রেস্ট্রিকশন হলো যদি 0 ডিগ্রিতে মান বিবেচনা করি আমরা কোসেকের ক্ষেত্রে, 0 ডিগ্রিতে কোসেক আনডিফাইন্ড হয়, তাহলে 0টা আমাকে বাদ দিতে হবে, তাহলে -0 -π/2 থেকে +π/2 এর ভিতরে থাকবো, কিন্তু 0 ডিগ্রিটাকে এখানে দেওয়া যাবে না। 0 দিলে যেহেতু কোসেক আনডিফাইন্ড হয়, কোসেক ইনভার্সটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। এটা বুঝছি সবাই? 0 কেন বাদ গেল? আচ্ছা বুঝছি। আচ্ছা, এখন আসো সেক ইনভার্সের ক্ষেত্রে। তো সেক ইনভার্সের ক্ষেত্রে ওটা তোমার কজ ইনভার্সের মতোই আসবে, কিন্তু 0 তে যেহেতু সেক আনডিফাইন্ড, সেক 0 ডিগ্রির মান কি 0 ডিগ্রি না 90 ডিগ্রিতে, সেক 90 ডিগ্রি কি আনডিফাইন্ড 1/cos 90, তাহলে এখানেও সেম বিষয়টা আসবে -π/2 থেকে +π/2 এক্সেপ্ট 90 ডিগ্রি, π/2 বাদ যাবে, যেহেতু তোমার sec 90 ডিগ্রি হচ্ছে 1/cos 90 ডিগ্রি, দ্যাট ইজ 1/0 আনডিফাইন্ড। তাহলে এর ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো। আচ্ছা, কট ইনভার্সটা দিয়ে একটু মতভেদ আছে। কট ইনভার্সটা দিয়ে মতভেদ হলো যে -π/2 থেকে +π/2 এর ভিতরে যদি আমরা ডিসকাস করি, তাহলে -π/2 থেকে +π/2 এর ভিতরে কটের যে মানগুলি পজিটিভ মান আসে আবার নেগেটিভ মানও আসে। তো পজিটিভ নেগেটিভ দুইটা মানে আসে, ঠিক আছে, কিন্তু কোথাও কি সে আনডিফাইন্ড হয় কিনা, -π/2 থেকে +π/2 এর ভিতরে কট কি কোথাও আনডিফাইন্ড কিনা, একটু রেসপন্স করো। কট -π/2 থেকে +π/2 এর ভিতরে কোথাও সে আনডিফাইন্ড কিনা? না স্যার, আনডিফাইন্ড না। কট 0 ডিগ্রির মান কি হবে? 0 ডিগ্রি আনডিফাইন্ড। তাহলে -π/2 থেকে +π/2 এই সেকশনটা যদি আমি নেই, অর্থাৎ আমি এই সেকশনটা নিতে পারি, কিন্তু এক্সেপ্ট তোমার কি 0, অর্থাৎ এই কোসেক ইনভার্সের মতোই। তাহলে এখানে মতভেদ হলো কোসেক ইনভার্সের ক্ষেত্রে যে সীমাবদ্ধ রেঞ্জটা আমরা বলছি, এটা কট ইনভার্সের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কিন্তু মতভেদ যে জায়গাটাতে এটা হলো তোমার যে আমরা সামনে কিছু সূত্র বলবো, যে সূত্রগুলি যদি মানি আবার, তাহলে দেখা যায় এটার যে আলোচনায় কিছু কন্ট্রাডিকশন তৈরি হয়। তো কন্ট্রাডিকশন যেহেতু তৈরি হয়, এটা আমরা একটু রেকটিফাই করে এটাকে তার মতো নিব, অর্থাৎ কজ ইনভার্সের ক্ষেত্রে যা কট ইনভার্সের ক্ষেত্রে তাই হবে। এটা 0 to π হবে, অর্থাৎ 0 এক্সক্লুডেড, 0 তে যেহেতু আনডিফাইন্ড, আবার পাইও এক্সক্লুডেড যেহেতু পাই এসে আনডিফাইন্ড। তাহলে আমরা এইখানে বলতেছি যে এখানে একটা বিকল্প চিন্তা ভাবনা আছে। এখানে অনেক সময় কেউ -π/2 থেকে +π/2 নিবে এক্সেপ্ট 0, তাহলে এটা কোন সময় বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যায় না, কি বলো? বোর্ড দেখা যাবে না কেন? বোর্ড দেখা যায় না এখন? নিচেরটা দেখা যায়, নিচের অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা, নিচের অংশটা আমি একটু নিচে করে দিলাম, এখন দেখতে পাও? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কট ইনভার্সের ক্ষেত্রে যেটা বলতেছি যে -π/2 থেকে +π/2 এক্সেপ্ট 0, এটা যদি আমরা মানি তাহলে ওখানে আবার সে একক এবং সার্বিক হয়। কিন্তু যেহেতু সামনে আমরা কিছু সূত্র বলবো, যে সূত্রগুলিতে আবার এই আলোচনাটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে, যেহেতু কন্ট্রাডিকশন তৈরি করে, তাহলে জেনারেলি সবার ক্ষেত্রে যেন প্রযোজ্য হয়। এই ক্ষেত্রে আমি যদি 0 to π এই ব্যবধিতে যাই, এই ব্যবধিতেও কিন্তু কট মানে একক হয় এবং সার্বিক হয়। তাহলে এটাকে দিলে আবার ওই সূত্রের সাথে আবার কনফ্লিকশন আসে না। আমরা পরে দেখবো ক্যালকুলেশন করে কনফ্লিকশন কখন আসে আর কখন আসে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে 0 থেকে π এটাকে আমরা কট ইনভার্সের ক্ষেত্রে সীমাবদ্ধ রেঞ্জ হিসেবে নিলাম। তাহলে এই সীমাবদ্ধ রেঞ্জটা কি আমরা সবাই বুঝলাম? রেঞ্জকে আমরা সীমাবদ্ধ কেন করলাম? অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলি কি ডোমেইনকে আমি সীমাবদ্ধ করছি, তাতে ওই ইনভার্স যে বর্ণগুলি ছিল অন্যের রেঞ্জটা সীমাবদ্ধ হয়ে গেল। এই সীমাবদ্ধ আলোচনাটা আমরা বুঝলাম কিনা এবং কেন আমরা এই আলোচনাটা করলাম? কেউ একটু রেসপন্স করো, আমরা সীমাবদ্ধ কেন করলাম? হ্যাঁ, যেন এটা বিপরীত ত্রিকোণমিতিক
ফাংশনটা বিদ্যমান থাকে। হ্যাঁ, বিদ্যমান থাকে। থ্যাংক ইউ। তাহলে বিষয়টা আমরা ধরতে পারছি যে বিপরীত ত্রিকোণমিতিক আসলে হয় অন্যয়, যে ফাংশনটা যাতে বিদ্যমান থাকে এই জন্য আমরা এটাকে একটু রেস্ট্রিক্ট করলাম। তাহলে যদি রেস্ট্রিক্ট করে থাকি তাহলে এখন আমার কথা হলো যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কথাটা আসলে মিথ্যা না বা এটা ভুল না, এটা আমরা করতে পারি। এটা একটা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনকে যখন রেস্ট্রিক্ট করা হবে তখন তার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শব্দটা ইউজ করা যাবে। ঠিক আছে, বুঝলাম? এটা যদি বুঝে থাকি আমরা এখন এই কলামটা একটু খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল রাখবা। আমরা দ্বিতীয় ডিসকাশন যেটা বলছিলাম যে মুখ্য মান বের করতে পারবে, অর্থাৎ আমি যদি বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়ের আচ্ছা, আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি। আমি এতক্ষণ বোর্ডে যেটি ডিসকাস করলাম এই বিষয়টি সবাই বুঝতে পারছি কিনা? ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইনকে রেস্ট্রিকশনের মধ্যে রেখে বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়ের রেঞ্জকে আমরা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসলাম, কারণ বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়ের ক্ষেত্রে ফাংশন হয়ে যায়। ঠিক আছে, এটা বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, বুঝে থাকলে আমি এখন একটু স্ক্রিন শেয়ারিং এ যাব, মানে আমরা যেটুকু আলাপ করলাম তার উপরে তাহলে যারা একটু ধরতে পারেন এই বিষয়টা তারা একটু ধরতে পারবে। আমি একটু স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। আমরা সরাসরি স্লাইডে চলে যাই। দেখো এখানে আমরা একটা ম্যাপিং নিলাম y সমান f of x সমান sin x, এটা আমরা ছোট্ট করে আলাপ করেছি আগে বোর্ডে। তাহলে এখানে y সমান f of x সমান sin x, তার ডোমেইনের কিছু এলিমেন্ট আমি এখানে নিলাম, যে এলিমেন্ট গুলি দিয়ে আমরা তার রেঞ্জ বের করব, অর্থাৎ কোনটা কার সাথে রিলেটেড হয়। তাহলে দেখো আমি যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্বয় বলছি বিষয়টা, তাহলে পাই বাই 2 যখন এখানে আমরা পুট করলাম তখন সে রেজাল্ট দিল 1, অর্থাৎ পাই বাই 2 রিলেট হলো 1 এর সাথে। এইভাবে দেখা যায় 0 রিলেট হলো 0 এর সাথে, আবার মাইনাস পাই বাই 2 রিলেট হলো -1 এর সাথে। পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি মানে হলো হাফ, পাই বাই 3 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে তোমার মাইনাস পাই বাই 6 তার মানে হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, এখন লক্ষণীয় বিষয় হলো যে এই এখানকার লাস্ট যে দুইটা আছে দেখো, মাইনাস পাই বাই, এই স্ক্রিন শেয়ার অন্য কেউ করবে না, মাইনাস পাই বাই 3 সে রিলেট হয় -√3/3, অর্থাৎ মাইনাস 60 ডিগ্রির সাইন অনুপাত হচ্ছে -√3/2। আবার এখানে যদি আমি 240 ডিগ্রি নেই, 240 ডিগ্রি মানে সেও রিলেট হয় তোমার -√3/2 এর সাথে। এই জিনিসটা আমরা বলছি যে এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো, আমরা যদি প্যানটা নেই যে মাইনাস পাই বাই 3 রিলেট হইল -√3/2 এর সাথে। আবার যখন আমি এখানে ডোমেইনের সদস্য চেঞ্জ করলাম 4π/3 নিলাম, সেও দেখা যায় -√3/2 এর সাথে রিলেটেড, অর্থাৎ দুইটা এখানে এই দুইটা সদস্য ভিন্ন কিন্তু তাদের প্রতিচ্ছবি সেম, যার জন্য আমরা এটাকে বলতে পারি না এক এক ফাংশন। এক এক ফাংশন যেহেতু বলতে পারি না এই জন্য বিপরীত ফাংশন হয় না, বিপরীতটাকে অন্যয়। তাহলে আমরা যে রেস্ট্রিকশনের মধ্যে গেলাম, রেস্ট্রিকশনের মধ্যে থেকে কিন্তু এটা বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু বাদ দিলাম। এটা যখন বাদ দিব তখন আবার এই সীমাবদ্ধ আলোচনায় দেখো এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কথাটা প্রযোজ্য হবে। অর্থাৎ আমি এই যে কয়টা এলিমেন্ট এখানে নিলাম এই সবগুলো এলিমেন্টের সাপেক্ষে এই বিপরীতটাকে আমি ফাংশন বলতে পারি না, কিন্তু আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই 4π/3 তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো, কারণ এখানে যে সদস্যগুলি নেওয়া হয়েছে এই প্রত্যেকটা সদস্যের প্রতিচ্ছবি যেহেতু ভিন্ন হচ্ছে কাজে এটা এক এক ফাংশন হবে এবং সার্বিকও হবে পাশাপাশি। আমরা বিস্তারিত সার্বিক এবং একের আলোচনায় গেলাম না, বিষয়টা আমরা ফাংশনে কিন্তু পড়েছি। তাহলে এইভাবে যদি সীমাবদ্ধ করি তখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমি বলতে পারবো। আচ্ছা, তাহলে
এই স্লাইডটা দেখতে আসি আমরা। এই স্লাইডটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং মুখ্য মান। আমি আবার বোর্ডে যাব বিষয়টি নিয়ে, আমরা এখানে শেষ করে ফেলি। তোমরা বোর্ড আর কেউ শেয়ার করো না প্লিজ, এখানে ডিস্টার্ব হবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং মুখ্য মান। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আমরা বুঝে নিলাম যে কখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলবো। এখন আসো মুখ্য মান। মুখ্য মান বিষয়টা হলো যে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় মুখ্য মানটা আমরা এইভাবে হিসাব করব। যেমন ধরো সাইন ইনভার্স হাফ, তো সাইন ইনভার্স হাফ কে আমি যদি অন্যয় ধরে হিসাব, সাইন ইনভার্স হাফটা আপনি দেখতে পেয়েছিলাম π/6 হয়, আবার 5π/6 হয়। তাহলে সাইন ইনভার্স হাফের অসংখ্য উত্তর আসবে যদি অন্য হিসাবে বিবেচনা করি আমরা। যেহেতু অসংখ্য গুণের সাইন অনুপাতের মান হাফ হয়, কাজে তার বিপরীত হিসেবে সাইন ইনভার্স হাফের অসংখ্য মান আসবে। কিন্তু ফাংশনের মর্যাদা বজায় রাখতে গেলে অসংখ্য মানগুলি থেকে একটা মান আমাকে নিতে হবে, যেটা হচ্ছে এখানে সিম্পলেস্ট মান, অর্থাৎ যেটা প্রথমেই ঘটে। অর্থাৎ সাইন অনুপাতের মান হাফ প্রথম কখন ঘটে? যখন কোণের মান হয় 30 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স হাফের মুখ্য মান বলবো আমরা 30 ডিগ্রিকে বা π/6 কে। তাহলে মুখ্য মানটা আমরা অলরেডি এখানে বোর্ডে নিয়ে নিছি, আমি একটু পরে দেখবা যে বোর্ডে গেলে বুঝতে পারবে মুখ্য মান কি। অর্থাৎ তুমি যে সীমাবদ্ধ করছিলা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন গুলিকে, এতে সাইন ইনভার্সের ক্ষেত্রে যে রেঞ্জটা যেখানে সীমাবদ্ধ হয়েছিল, যেখানে রেঞ্জটা সীমাবদ্ধ হয়েছিল ওইগুলি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। আমরা এখান থেকে একটু ছোট্ট করে বুঝে নিয়ে আগে একটু ভাষাগতভাবে যে y সমান f(x) সমান sin x কে ত্রিকোণমিতিক বা বৃত্তীয় ফাংশন বলা হয়। এখন f এর বিপরীতকে f এর মাথায় -1 লিখবো, কিন্তু আমরা উচ্চারণ করবো f ইনভার্স। এটা আমি আবারও বলছি, এটাকে 1/f ভাবা যাবে না বা f⁻⁻1 ভাবা যাবে না, এটা শুধুমাত্র একটা প্রতীক হিসাবে বিবেচ্য। তাহলে f ইনভার্স দিয়ে প্রকাশ করা হয় এবং একে বিপরীত বৃত্তীয় বা বিপরীত ত্রিকোণমিতিক অন্যয় বলা হয় এবং লেখা হয় দেখো এইভাবে, f ইনভার্স x সমান sin ইনভার্স x বা আর্ক সাইন এক্স। আর্ক সাইন এক্স কেন বলি এই ব্যাখ্যাতে আমরা যাব। তাহলে f ইনভার্স x সমান sin ইনভার্স x বা আর্ক সাইন এক্স। x যখন বিভিন্ন, একটু খেয়াল করবা, x যখন বিভিন্ন কোণ, সাইন x তখন অনুপাত প্রকাশ করে। অর্থাৎ এগুলি এক একটা বিশুদ্ধ সংখ্যা তোমাকে প্রডিউস করে বা উপহার দেয়। অর্থাৎ আমি x এর মান বিভিন্ন যখন কোণ বসাবো, তখন সাইন x এর মান আসবে বিভিন্ন বিশুদ্ধ সংখ্যা। x এর প্রতিটি মানের জন্য sin x এর একটি মান পাওয়া যায় এবং ভিন্ন ভিন্ন কোণের সাইন অনুপাতে কি হতে পারে, আমরা একটু আগে যেটা বলছিলাম যে sin 30 ডিগ্রি, sin 150 ডিগ্রি উভয় জায়গাতে কিন্তু হাফ হয়, বা আরো sin 390 আছে, এটা আমরা বের করতে পারি। কাজে sin x একটি ফাংশন, অর্থাৎ ভিন্ন ভিন্ন কোণের মান যদিও সেম, এটা ফাংশনের মর্যাদা পায়, হয়তো এক এক ফাংশনের মর্যাদা পায় না। x যখন বিভিন্ন অনুপাত, তাহলে আমি এখন এখানে ফিরে আসি যে sin ইনভার্স x, এখানে x টা কিন্তু ইন্ডিকেট করতেছে বিভিন্ন অনুপাত, যেহেতু আমরা বিপরীত অন্যয় বলতেছি। যখন আমরা sin x এ থাকবো, x হচ্ছে বিভিন্ন কোণ, তো বিভিন্ন কোণের ফলাফলগুলি আসবে অনুপাত, আর অনুপাতগুলির উপর যখন আমি sin এর বিপরীত sin ইনভার্স প্রয়োগ করব, তখন ওই কোণগুলি ফেরত আসবে। কোণগুলি যদি ফেরত আসে, তাহলে sin ইনভার্স x এর ক্ষেত্রে x হচ্ছে একটা তোমার অনুপাত, এই অনুপাত দিলে পরে আমি পাবো একটা কোণ। x যখন বিভিন্ন অনুপাত sin ইনভার্স x, তখন বিভিন্ন কোণ প্রকাশ করে। x এর প্রতিটি মানের জন্যই sin ইনভার্স x এর একাধিক মান পাওয়া যায়, যেটা আমরা ডিসকাস করেছি যে x এর মান তুমি 30 ডিগ্রি দিলে, হাফ দিলে বিভিন্ন কোণ তুমি পাইবা। তাহলে বিভিন্ন কোণ যেহেতু পাওয়া যায়, যেমন sin ইনভার্স হাফ সমান 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 380 ডিগ্রি সব পাওয়া যায়। কাজে sin ইনভার্স x অন্যয় কিন্তু ফাংশন নয়। কিন্তু যখন আমি এটাকে রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসবো, তখন সে মর্যাদা পাবে ফাংশন। sin ইনভার্স x এর মধ্যে sin ইনভার্স x বলতে আমরা বুঝি কতগুলি কোণ যাদের অনুপাত হলো x। একটু খেয়াল করো, sin x বলতে বুঝি আমরা কতগুলি অনুপাত, x যখন কোণ দিব sin আসবে অনুপাত, আর ইনভার্সে x যখন আমি বিভিন্ন এখানে অনুপাত দিব, তখন ফলাফল আসবে বিভিন্ন কোণ। এই কোণগুলির মধ্যে যে কোণটি সংখ্যাগতভাবে ছোট, যেমন দেখো আমরা একটু আগে নিয়েছিলাম 30, 150, 390, -210, এই প্রত্যেকটা কোণের, অর্থাৎ 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি, -210 ডিগ্রি, আরো বিভিন্ন এখানে নিউমেরিক্যাল ভ্যালু আসবে যাদের সাইন অনুপাতের মান হয় হাফ। কাজে সাইন ইনভার্স বোঝায়
30 ডিগ্রিও বোঝায়, 150ও বোঝায়, 390ও বোঝায়, কিন্তু এই সবগুলিকে আমি বিবেচনায় এখানে আনবো না, যেহেতু আমি ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করছি। এখন এখানে এই মানগুলির মধ্যে সংখ্যাগতভাবে যে ছোট, সংখ্যাগতভাবে ছোট হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ যদিও -210 ডিগ্রি, একটু তোমরা মিট করে রাখো যে যদিও -210 ডিগ্রি 30 ডিগ্রি থেকে ছোট, কিন্তু সংখ্যাগতভাবে ছোট যদি আমি বিবেচনা করি 30টাই সংখ্যাগতভাবে ছোট, অর্থাৎ 30 এর নিউমারিক্যাল ভ্যালু 30, আবার -210 ডিগ্রি এর নিউমারিক্যাল ভ্যালু হচ্ছে 210। তাহলে আমরা যদি কম্পেয়ার করি 30টা হচ্ছে ছোট। তাহলে সংখ্যাগতভাবে ছোট সেটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক হবে কেন আমরা একটু পরে বুঝবো। তাকেই সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হিসেবে বিবেচনা করা হয়। যেমন সাইন ইনভার্স হাফ সমান 30, 150, 390, -210, আরো বিভিন্ন গুণ আসবে। তাহলে মুখ্য মান হবে আমার তখন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন ইনভার্স হাফ সমান 30 ডিগ্রি। এই মুখ্য মানটাই আমরা ক্যালকুলেশন করতে চাই, বাকিগুলি আমাদের প্রয়োজন নাই যেহেতু ফাংশনের মর্যাদায় আমরা আছি। এখানে সংখ্যাগতভাবে ছোট মানটি হলো 30 ডিগ্রি, সুতরাং সাইন ইনভার্স হাফের মুখ্য মান হলো 30 ডিগ্রি বা 30 ডিগ্রি বা π/6 আমরা যাই বলি। বিশেষ দ্রষ্টব্য, এখন যদি দেখা যায় এই হিসাবটা করতে গিয়ে যে সংখ্যাগতভাবে ছোট দুইটা মান পাওয়া যায়, যেমন ধর আমি cos ইনভার্স হাফ বললাম, cos ইনভার্স হাফ সমান আমার আসবে 60 ডিগ্রি। আবার আমরা -60 ডিগ্রিও বলতে পারি, কারণ 60 এবং -60 দুইটা কোণেরই কোসাইন অনুপাত হচ্ছে তোমার হাফ। তাহলে cos ইনভার্স হাফ কে আমি এখন কোনটা দিয়ে ডিনোট করবো, আমি কি 60 লিখবো -60 লিখবো? তো এই ধরনের কেস যদি দাঁড়ায় তখন ধনাত্মক মানটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ যদি সংখ্যাগতভাবে দুইটা মান পাওয়া যায় তাহলে ধনাত্মকটাকে আমরা নিব, যদি সংখ্যাগতভাবে দুটি মুখ্য মান পাওয়া যায় তাহলে ধনাত্মকটিকে মুখ্য মান হিসেবে বিবেচনা করতে হবে। যেমন cos ইনভার্স হাফ সমান 30 লেখা যায়, -30 লেখা যায়, আবার অসংখ্য গুণ পাওয়া যাবে। এদের মধ্যে নিউমারিক্যালি কিন্তু ছোট হচ্ছে এই দুইটা, 30 এবং -30। নিউমারিক্যালি এই দুইটা ছোট এবং এরা পরস্পর সমান, এই ক্ষেত্রে আমরা এই পজিটিভটাকে আমলে আনবো। তাহলে এই cos ইনভার্স হাফের মুখ্য মান হলো 30 ডিগ্রি। তাহলে আমরা এই আলোচনাটি বুঝলাম কিনা যে মুখ্য মান কাকে বলবো এবং যদি দুইটা মুখ্য মান পাওয়া যায় কোনটাকে মুখ্য মান হিসেবে আমরা ফাইনালি রিসিভ করব। বুঝছি সবাই? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে মুখ্য মান যখন আমি হিসাব করতে যাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে এই চ্যাপ্টারে আসলে কোনো কিছু বোঝা হবে না। মুখ্য মানই আমরা এখানে আসলে বের করবো। অর্থাৎ আমার যখন পরীক্ষায় প্রশ্ন থাকবে কোনো কিছু যখন উল্লেখ থাকবে না তখন কিন্তু আমাকে মুখ্য মানই দিতে হবে, আর যদি উল্লেখ থাকে সেটা ব্যতিক্রম। যেমন তোমাকে বলতে পারে সাইন ইনভার্স হাফ কি কি হতে পারে, তো কি কি হতে পারে, যেহেতু কি কি হতে পারে বিষয়টা আছে, তুমি বলবা 30 হতে পারে, 150 হতে পারে, 390 হতে পারে, 200 -210 হতে পারে। কিন্তু যদি বলি যে না বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সাইন ইনভার্স হাফ কত হবে অথবা সাইন ইনভার্স হাফের মুখ্য মান কি হবে, তখন আমরা সবগুলি জানিয়ে শুধুমাত্র 30 কে আমলে আনবো। আর যদি এমন দেখা যায় দুইটা সেম ভ্যালু আসে তখন পজিটিভটাকে আমরা কাউন্ট করবো। তাহলে আমি এই শেয়ারিংটা, প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমি আমার বোর্ডে যাই। বোর্ড দেখা যায় এখন? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ বোর্ড দেখা যায়? আচ্ছা তাহলে আমরা একটু বোর্ডে যাই। আমরা এখানে একটা হেডলাইন লিখে রাখছি, দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। কানেকশনটা ড্রপ হয়ে গেছিল, আমি এই লাইনটা লিখে রাখছি। তাহলে আমরা এই দিকের আলোচনা তো বুঝলাম। এইখানে এই কলামে যেটা লেখলাম এটা খুব গুরুত্বপূর্ণ, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। মুখ্য মান হিসেবে তুমি এই রেস্ট্রিক্টেড রেঞ্জটাকে তুমি বিবেচনায় আনবে। অর্থাৎ যখন তুমি কোন একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান তুমি বের করতে যাইবা, তুমি অবশ্যই চেক করে নিবা এই মানটা তুমি এইখান থেকে নিছো কিনা। এইখান থেকে যদি না নিয়ে থাকো তাহলে এটা মুখ্য মান না। তাহলে আমি বাঁ দিকটা একটু মুছে দেই আর ডান দিকের কলামটা থাকবে। তাহলে আমরা আসলে মুখ্য মান আগেই কিন্তু ডিসকাস করে ফেলেছি, হয়তো ভিন্ন শিরোনামে, যে সীমাবদ্ধ রেঞ্জ। তাহলে মুখ্য মান যদি আমরা হিসাব করতে যাই, ধরো আমি বললাম যে সাইন ইনভার্স √3/2। তাহলে এই মুখ্য মানটা হিসাব করতে গিয়ে আমি খেয়াল রাখবো যে সাইন ইনভার্সের পাশে যে অনুপাতটি রয়েছে এই অনুপাতটি আসলে সাইন কত ডিগ্রির মান, যত ডিগ্রির মান ওইটি হবে সাইন ইনভার্স √3/2 এর ভ্যালু। কিন্তু মুখ্য মান হিসেবে আমরা এইখান থেকে যেটা সেটা নিব। যেমন √3/2 হচ্ছে 60 ডিগ্রি এর ভ্যালু,
আবার 120 ডিগ্রি sin 120 ডিগ্রি কত হয় √3/2 হয় না তোমরা একটু আনমিউট রাখো সবাই এখানে তোমরা নিজেরাই বের করবে উত্তর √3/2 sin কত ডিগ্রি মান 60 ডিগ্রি আর 160 এবং 120 ডিগ্রি 120 ডিগ্রি তাহলে আমি sin ইনভার্স √3/2 কে 60 ডিগ্রিও বলতে পারি 120 ডিগ্রিও বলতে পারি আরো বিভিন্ন কিছু বলতে পারি এখন দেখতে হবে যেহেতু আমি মুখ্য মান কথাটা ইউজ করলাম তাহলে কার অবস্থান এর ভিতরে আছে যার অবস্থান এর ভিতরে আছে মুখ্য মান হিসেবে তাকে আমরা দেব তাহলে তার ভিতরে কার অবস্থান আছে 60 এবং 120 এর মধ্যে কার অবস্থান তার ভিতরে 60 তাহলে আমি π/3 দেব 60 ডিগ্রি লিখতে পারি তাহলে sin ইনভার্স √3/2 এর মুখ্য মান হচ্ছে আমার 60 ডিগ্রি আচ্ছা আবার ধর আমি cos ইনভার্স -1/2 বললাম এখন তুমি খেয়াল করো যে আমরা যখন ত্রিকোণমিতি পড়েছিলাম cos -1/2 ছিল cos 120 ডিগ্রির মান আবার cos 240 ডিগ্রির মান তাহলে cos ইনভার্স -1/2 বললে cos ইনভার্স -1/2 বললে আমি 120 ডিগ্রিও বুঝবো 240 ডিগ্রি বুঝবো আরো অনেক কোণ বুঝবো কিন্তু মুখ্য মান হিসেবে কোনটা বুঝবো মানে এর ভিতরে যে আছে এর ভিতরে কি আছে 120 ডিগ্রি 120 ডিগ্রি কি দেখো খেয়াল করো 120 ডিগ্রি তাহলে 2π/3 240 ডিগ্রি আমি লিখতে পারবো না তাহলে এখন যদি কেউ বলে যে না -120 ডিগ্রির কোসাইন অনুপাত তো তোমার -1/2 হয় তাহলে এখন -120 ডিগ্রি এবং +120 ডিগ্রি দুইটার মধ্যে কোনটাকে আমরা রিসিভ করব +120 ডিগ্রি যেটা আমরা বলছিলাম যে যদি দুটি মুখ্য মান পাওয়া যায় নিউমেরিক্যালি সমান তাহলে একটা প্লাস একটা মাইনাস নন প্লাসটাকে আমরা রিসিভ করব আচ্ছা মুখ্য মান নিয়ে পরবর্তীতে আমার আরো আলোচনা আসবে আমি এটা মুছে দিলাম বা আরো ছোটখাটো দুই একটা एग्जांपल আমরা নিতে পারি তো tan ইনভার্স আমি বললাম -1 তাহলে tan ইনভার্স -1 যদি বলি তাহলে তুমি দেখো -1 tan কখন হয় -1 tan কখন হয় tan 135 ডিগ্রি -1 আবার tan -45 ডিগ্রি -1 তাহলে মুখ্য মান হিসেবে কোনটা যাবে 135 ডিগ্রিও হয় আবার -45 ডিগ্রি হয় তাহলে মুখ্য মান হিসেবে কোনটাকে নিব আমরা 45 সাংখ্যিকভাবে ছোট -45 ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু অ্যাডভান্স একটা হিসাব করি যদিও আমার হিসাবটা এখন দেখানো ঠিক না তারপর আমি একটু দেখাই তোমাদের সুবিধা হবে tan ইনভার্স মাইনাস এই 1 কে আমি লিখে ফেলতে পারি tan 45 ডিগ্রি তারপর tan ইনভার্স মাইনাস tan 45 তাকে লেখা যাবে tan 45 ডিগ্রি তাহলে এখন আমরা সামনে একটু সূত্র বলবো যে tan ইনভার্স এবং tan যেহেতু পরস্পরের বিপরীত অনুপাত এই দুইটা ইরিজ হয়ে যাবে মানে আমি দুইটা অ্যাক্টিভিটিস এখানে পালন করতেছি যে অ্যাক্টিভিটিসগুলো পরস্পরের বিপরীত তো পরস্পরের বিপরীত অ্যাক্টিভিটিস পালন করলে আসলে এই অ্যাক্টিভিটিসগুলো আসলে ইনঅ্যাকটিভ হয়ে যায় তাহলে আমি tan ইনভার্স tan যেহেতু বিপরীত ইনঅ্যাকটিভ হয়ে উত্তরটা হবে -45 তাহলে আমরা দেখে নিলাম উত্তরটা কিন্তু এইভাবে আসে এখন আসলে এখানে একটু ব্যতিক্রম আমি বলছিলাম একটু আগে যে cot ইনভার্স -1 তো cot ইনভার্স -1 কে তুমি যদি হিসাব করতে যাও cot ইনভার্স cot 45 ডিগ্রি তাহলে cot ইনভার্স আগের মতো হিসাবে গেলাম আমরা cot -45 ডিগ্রি তাহলে cot ইনভার্স cot এর হয়ে গেল -45 ডিগ্রি আসলো আমরা যদি এটার বাস্তবতা একটু বিবেচনা করি দেখো -45 এর cot অনুপাত কিন্তু -1ই হয় তাহলে আবার এই হিসাবে উত্তরটা কিন্তু সঠিক আছে এটা ভুল বলা যাবে না যে cot ইনভার্স -1 সমান সমান -45 ডিগ্রি মুখ্য মান নিলাম এখানে কি কোনো ভুল আছে একটু তোমরা আলোচনায় অংশগ্রহণ করো এখানে কোনো ভুল আছে কিনা নাই তাহলে cot ইনভার্স -1 সমান -45 ডিগ্রি বিষয়টা আমরা বলতে পারি আচ্ছা এখন আবার যদি আমি এখানে আসি দেখো যে আমরা যে এটা লিখে রাখলাম 0 টু π তো 0 টু π এর মধ্যে তো -45 এর অবস্থান না তাহলে আমরা এই চার্টটা যদি ফলো করি তাহলে বলতে পারি আমার হিসাবটা ঠিক নাই কিন্তু আমি এখানে যখন বাস্তবতা দিলাম বাস্তবতা দেখা যায় তো আমার এখানে কোনো ভুল নাই
আসলেই ভুল নাই। তাহলে এখন এটা যদি আমি ফলো করি এটা ভুল হয়ে যায়। মানে এটা আমরা কেন ফলো করবো তার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। আমাদের সামনে একটা সূত্র আসবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। এটা আমরা প্রমাণ সহ করব, তোমরা শুধু আপাতত একটু জেনে রাখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। তাহলে আমি যদি x এর জায়গায় -1 বসাই দিই, -1 তাহলে এটা প্রযোজ্য হবে। তো প্রযোজ্য যদি হয় তাহলে আমরা একটু আগে পাইছিলাম tan ইনভার্স -1 সমান -45 ডিগ্রি, আর এখানে আছে cot ইনভার্স -1 সমান π/2। তাহলে আমি যদি এখন cot ইনভার্স -1 সমান -45 এখানে বসাই তাহলে এই ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই হয় না। আমি যখন এখানে -45 বসাবো এই ইকুয়েশন কি স্যাটিসফাই হবে? হবে না। আমি এখানে মিক্সচার করে দিয়েছি, একটা ডিগ্রি দিলে সেটা রেডিয়ানে লিখছি, আচ্ছা এটা আমি -5/4 লিখে দিলাম। তাহলে যেহেতু ইকুয়েশন স্যাটিসফাই হয় না, বাট এই ইকুয়েশনটা কিন্তু আমার প্রমাণিত একটা ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনের এক্সিস্টেন্স আমাকে যদি বজায় রাখতে হয় তাহলে আমার এই আলোচনা থেকে একটু বের হয়ে আসতে হয়। বের হয়ে এসে 0 to π এর মধ্যে যদি আমি থাকি তাহলে দেখা যায় ইকুয়েশনের স্যাটিসফাই হয় ইকুয়েশনটা। যেমন আমি যদি এটাকে লিখতাম এরকম যে cot ইনভার্স cot 135 ডিগ্রি, দেখো cot 135 ডিগ্রি কি -1 না? cot 135 ডিগ্রি যদি আমরা হিসাব করি এটা -1 ই পাবো। তাহলে এখানে cot ইনভার্স এর যে উত্তরটা আসবে 135 ডিগ্রি, দ্যাট ইজ 3π/4। তাহলে আমি যখন এখানে -π/4 প্লাস এটা হচ্ছে 3π/4 বসাবো তাহলে উত্তরটা আসবে দেখো 4 গেল লসাগু 2π/4 দ্যাট ইজ π/2, যেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। পরিষ্কার সবার কাছে? বিষয়টা পরিষ্কার হলো? আমি -45 উত্তর না নিয়ে 0 to π এর ভিতরে যে মানটা আছে ওটাকে যদি মুখ্য হিসাবে ধরি তাহলে দেখা যায় ইকুয়েশনের স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, ঠিক কি না? হ্যাঁ কি তোমরা রেসপন্স করো? জি স্যার। শোনো, যারা রোজা রাখো নাই তারা তো খেয়ে দিয়ে বসছো, যারা রোজা রাখছে তারা হয়তো একটু দুর্বল থাকতে পারে। হ্যাঁ এত জোরে আওয়াজ দাও। তাহলে আমরা cot ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান কি নিতে পারি? -π/2 থেকে +π/2। এটা যদি কেউ নেয় মুখ্য মান হিসেবে তার যে হিসাবগুলি আসবে হিসাবগুলি কিন্তু সঠিকই আসবে, এটাকে আমরা একেবারে ডিলিট করে দিতে পারবো না। এবং এখানে কিন্তু মতভেদ আছে গণিতবিদদের মধ্যে এই মুখ্য মান নিয়ে। sec ইনভার্স, cosec ইনভার্স এবং cot ইনভার্স এই তিনটার মধ্যে বিভিন্ন গণিতবিদদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখি যে কারো মতকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না, সবগুলো আসলে একটা অ্যাকসেপ্টেন্স আছে। তাহলে আমরা যদি এটা মানি তাহলে এই সূত্রগুলির সাথে আমার কনফ্লিকশন হবে না। কনফ্লিকশন যেহেতু হবে না আমরা এটাই মানবো যে cot ইনভার্সের মুখ্য মান 0 থেকে π এর ভিতরে নিব, 0 বাদ যাবে π বাদ যাবে। আচ্ছা আমি এখন আসবো যেটাতে মুখ্য মান নিয়ে আবারও পরবর্তীতে ডিসকাস হবে, এটা হচ্ছে আর্ক কেন আমরা বলছি। মুখ্যমানের পরে আরো আমরা কাজ করব। এখানে দুইটাই কাজ, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং মুখ্যমান নিয়েই কাজ। আর প্র্যাকটিক্যালি একটি কাজ আছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলির চিত্র অঙ্কন। প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়তো আমরা এখানে নিতে পারবো না। এখন আসলে আমরা আর্ক কেন বলা হয়, আর্ক সাইন আমি কেন বলবো, সাইন ইনভার্স এক্স বা আর্ক সাইন এক্স কেন বলবো আমরা। আর্ক সাইন এক্স কেন বলবো আমরা, এটার ব্যাখ্যাটা হলো এমন যে আসলে ওই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমরা যা করি, তুমি একটা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কল্পনা করো। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কল্পনা করে যদি করি আমরা, এখান থেকে কিন্তু বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন আমরা পেয়েছিলাম। আমি যখন এই বাহুটাকে ধরো ওই বাহুটাকে এখান থেকে রোটেট করতেছিলাম তখন বিভিন্ন ত্রিভুজ তৈরি হয়েছিল। যেমন ধরো আমি রোটেট করে এখানে নিয়ে আসলাম, এই বাহুটাকে রোটেট করে এখানে আসলাম, তখন আমার ত্রিভুজ এটা তৈরি হলো, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। অর্থাৎ এটা যদি আমি থিটা নাম দেই, থিটাটা হলো সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্সের পাশে যা আছে এটা কিন্তু একটা অনুপাত, আর সে যে রেজাল্ট দিল রেজাল্টটা কিন্তু একটা কোণ। তাহলে আমি যখন এটাকে একক ব্যাসার্ধ বলতেছি, এটা হলো 1, এই গোটাটা হচ্ছে 1, এই লেন্থটা হচ্ছে 1, তখন আমার এখানে যে আর্কটা আছে, আর্কটা একটু বিবেচনা AB, যেটাকে আমি S বলছি,
তাহলে আমাদের ফর্মুলা ছিল যে s ইকুয়াল টু r থিটা। তাহলে আমি যদি এখন rটাকে 1 বলি তাহলে এখানে হয়ে যায় থিটা, তাহলে rটাই হচ্ছে একটা কোণ। দেখো এখানে এখানে s সমান সমান হয়ে যাচ্ছে থিটা, তাহলে এই থিটাটা আমরা এখানে বসছি একটা কোণ, কিন্তু ওখানে কিন্তু সে একটা আর্ক বা চাপ, তো চাপটা কোণের সমান হয়ে যাচ্ছে। তো তখন বলতেছে কি যে আমি যদি এই থিটাটা 30 ডিগ্রি ভ্যালু দিই, অর্থাৎ π/6 ভ্যালু দিই, তখন এর এই যে এই লেন্থটা, সেই লেন্থটা কমে যাবে, এই লেন্থটা কমে গিয়ে হয়ে যাবে হাফ। অর্থাৎ আমি এই লাইনটাকে যখন 30 ডিগ্রি মুভ করব তখন এই ওয়েটা কমে এখানে ত্রিভুজের ক্ষেত্রে হয়ে যাবে হাফ। আর এটা তো তোমার ইয়ে আছে, 1ই আছে, তাহলে এটা যেহেতু 1 থাকবে, সরি এটা হাফ না, আমি ভুল বলতেছি, সাইনের ক্ষেত্রে এটা হবে হাফ। তো এটা যদি হাফ হয় তাহলে সাইন ইনভার্স হাফ সমান আমরা বলছিলাম তো একটু আগে, সাইন ইনভার্স হাফ সমান 30 ডিগ্রি বাই 6। তাহলে আমি এটা দিয়ে কি পরিমাপ করলাম, দেখো আমি এখানে ফিরে আসি, s ইকুয়াল টু r থিটা, r এর ভ্যালু ধরলাম 1, s সমান হয়ে গেল থিটা, থিটাটা এখানে হলো আমার π/6, এই π/6 হচ্ছে আসলে এই আর্কের লেন্থ। তাহলে আর্ক লেন্থ পরিমাপ করতে যে আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দরকার। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত এমন ভাবে নেই যার কেন্দ্রটা থাকবে এখানে অরিজিনে, তার ব্যাসার্ধ হবে 1, তখন আমি যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তার মধ্যে অ্যাপ্লাই করব তখন বিভিন্ন আর্ক লেন্থ আমি মেজার করতে পারবো। এবং এই আর্ক লেন্থ যে আমি মেজার করলাম, এই মেজারমেন্টটা আসলে π/6। তুমি প্রকৃতপক্ষে এটা আমি দেখতে পারো π/6 হয়। এবং এটা কেন টিকবে দেখো তোমার উত্তরে, sin ইনভার্স 1, তো 1 sin ইনভার্স 1 এর মুখ্য মান কত হবে? π/2। তাহলে আমি এখানে আসি যে আমার এই টোটাল আর্কটা দেখো মোট পরিধির 4 ভাগের 1 ভাগ, তাহলে মোট পরিধি হচ্ছে 2 πr, তার 4 ভাগের 1 ভাগ। আমি আর কে বলছি 1, আর যদি 1 পুট করি তাহলে 2 π/4 দ্যাট ইজ π/2। তাহলে হিসাবটা কিন্তু টিকে যাবে, এই হিসাবের কিন্তু একটা বাস্তবতা আছে। আমরা কি বিষয়টা বুঝলাম সবাই, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমি কি মেজার করি? হ্যাঁ একটু বলো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমি তাহলে কি মেজার করলাম? এই যে sin ইনভার্স 1 দিয়ে আমি π/2 পেলাম, এটা আসলে কি পেলাম? একটা আর্ক লেন্থ। sin ইনভার্স হাফ দিয়ে π/6 পেলাম, এটা হচ্ছে এই আর্ক লেন্থ। যখন 30 ডিগ্রি মুভ করব এই লম্বটা হয়ে যাবে হাফ, আর এই ভূমিটা তখন হবে √3/2। কি বুঝলাম সবাই? তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আসলে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দ্বারা এই বৃত্তের পরিধির মধ্যে যে আর্ক লেন্থ তৈরি হয়, এই লেন্থটাই আমরা আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে পরিমাপ করে থাকি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আমি বলতেছি আর্ক সাইন এক্স, সাইন ইনভার্স এক্স না বলে আর্ক সাইন এক্স, এই এটাকে অবশ্য স্মল লেটারে লেখা যায়। এই জন্যই নামকরণটা হইছে আর্ক। আচ্ছা আমরা হয়তো বেশিক্ষণ নিব না, আজান যেহেতু পড়ে গেছে আমরা দেখি একটু কন্টিনিউ করি। সাইন এক্স ওয়াই সমান সাইন এক্স হলে আমরা এখান থেকে বিপরীত পাবো এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। আমরা যদি ইকুয়েশন হিসেবে ট্রিট করি y ইকুয়াল টু sin x হলে x সমান হবে y এর sin ইনভার্স, এবং এই দুইটা ভিন্ন স্টেটমেন্ট বাট একই কনসেপশন। তুমি এটা লিখলে যা বোঝায় এটা লিখলে কিন্তু তাই বোঝায়। এখানে y বোঝাচ্ছে অনুপাত আর x বোঝাচ্ছে কোণ। তুমি এখানে আসো, y বোঝাচ্ছে কোণ, আমি বলতেছিলাম y বোঝাচ্ছে অনুপাত, সরি অনুপাত, আর x বোঝাচ্ছে কোণ। তুমি যখন এখানে একটা কোণ পুট করবা 45 ডিগ্রি, y সমান আসবে 1। এখানে যখন তুমি y সমান পুট করবা 1 তখন কোণ আসবে 45 ডিগ্রি। sin ইনভার্স 1 না সরি হাফ। আমি যখন এখানে x সমান 45 বসাইলাম sin আসলো হাফ, আবার y সমান যখন হাফ বসাইলাম ইনভার্স আসলো তোমার 45 ডিগ্রি। এটা ভাইস ভার্সা। তাহলে এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাইতে পারি, y সমান sin x থেকে x সমান sin ইনভার্স y লিখতে পারি। এখন যেটা গুরুত্বপূর্ণ এটা হলো সাইন এবং সাইন ইনভার্স, সাইন এবং সাইন ইনভার্স যদি একসাথে প্রয়োগ করি, আমি আগে বলেছিলাম যে দুইটা বিপরীত ধর্মী অপারেটর এখানে ইনএক্টিভ হয়ে যাবে। ইনএক্টিভ যেহেতু হয়ে যাবে তাহলে উত্তরটা আসবে x। আবার উল্টাভাবে দেখো, সাইন ইনভার্স সাইন x ইকুয়াল টু তখন x হবে।
তাহলে sin ইনভার্স x সমান x, আবার sin ইনভার্স sin x সমান x। এখানে বিপরীতধর্মী অপারেটর যেমন, এখানে কিন্তু সেম থিং বিপরীতধর্মী অপারেটর, তাই ফলাফল আসলো x। কিন্তু এই দুইটা বিষয় সেম জিনিস না, কারণ তোমার আমার ফলাফলগুলি নিউমারিক্যালি সেম আসছে, কিন্তু কনসেপশন বলতেছে কি দেখো, x হচ্ছে একটা তোমার কি এই অনুপাত, তার উপরে যখন sin ইনভার্স প্রয়োগ করলাম সেগুলো একটা কোণ, তার উপরে যখন sin প্রয়োগ করলাম সেগুলো কিন্তু একটা অনুপাত, তার মানে এই x টা হচ্ছে অনুপাত। আচ্ছা এখানে আসো, x হচ্ছে একটা কোণ, তার উপরে যখন sin প্রয়োগ করলাম হয়ে গেল অনুপাত, তার উপরে যখন আমি sin ইনভার্স প্রয়োগ করলাম এটা গেল কোণ, তার মানে এটা হচ্ছে কোণ। তাহলে এই দুইটা এক্সপ্রেশন নিউমারিক্যালি উভয়ই x, কিন্তু একটা বোঝায় অনুপাত, একটা বোঝায় কোণ। ধরো এটা এখানে x বোঝাইলো হাফ, আর এখানে x বোঝাইলো π/4, 45 ডিগ্রি। কাজেই নিউমারিক্যালি এরা সেম হচ্ছে, এখানে এটাও x এটাও x, এটা হচ্ছে অনুপাত হিসাবে, এটা হচ্ছে কোণ হিসাবে। যেহেতু কোণ হিসাবে হচ্ছে, কাজেই আমরা এই দুইটাকে সেম বলতে পারবো না, অর্থাৎ sin ইনভার্স x নট ইকুয়াল টু sin ইনভার্স sin x। এই পরিষ্কার সবার কাছে? উভয়ের ফলাফল নিউমারিক্যালি সেম আসে, কিন্তু কনসেপশন হিসেবে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটা দিয়ে হিসাব করলাম আমরা অনুপাত, আর একটা দিয়ে হিসাব করলাম কোণ। কি পরিষ্কার হয়েছে সবার কাছে? হ্যাঁ, তাহলে sin ইনভার্স x আমি ইরেজ করে x লিখবো, sin ইনভার্স sin x ইরেজ করে x লিখবো, কিন্তু ভাববো যে আসলে দুইটা আসলে দুই ধরনের কনসেপশন। আর একটা হিসাব দেখো, ধরো আমার আছে sin ইনভার্স, এখানে আছে ধরো √3/2, ফলাফলটা কি হবে বলো? একটু বলো, আমরা একটু বলে শেষ করে দিব। sin ইনভার্স √3/2 সমান √3/2 হবে। √3/2 হবে, কারণ sin ইনভার্স sin এর কাটাই বিপরীত, কাটাকাটি না বিপরীত ধর্মী অপারেটর। sin ইনভার্স sin, ধরো এখানে আমি π/3, কি হবে? π/3। π/3। আচ্ছা sin ইনভার্স sin আমরা নিলাম 5π/3, উত্তরটা কি হবে? একটু 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 সময় নাও তোমরা, মানে আমরা আমাদের অনেক সময় পরিচিত জিনিস দেখলে সরাসরি রেসপন্স করে ফেলি, রেসপন্স করার আগে একটু ভাবতে হবে যে এখানে ব্যতিক্রম থাকতে পারে। -5 বলো, মাইনাস, হ্যাঁ কে বলতেছিলা? -π/3 -π/3, থ্যাংক ইউ। এখন বাকিরা একটু রেসপন্স করো যে -π/3 সে কেন বললো। আমরা তো বলতেছিলাম বিপরীত ধর্মী অপারেটর ইরেজ হয়ে যাবে, তো ইরেজ যদি হয়ে যায় তাহলে আমরা এখানে 5π/3 পাওয়ার কথা, কিন্তু এটা হইলো না কেন? এই যে বলছো সে রেসপন্স করবে না, অন্য রেসপন্স করবে। সে 5π/3 অর্থাৎ এই দুইটা ইরেজ করে 5π/3 না বলে -π/3 কেন বললো? আচ্ছা আমরা একটু এই আলোচনাটিতে আসি। sin ইনভার্স sin 5π/3 সমান -π/6, এই উত্তরটি যে বলেছিল সে আসলে সঠিকই বলেছিল, অর্থাৎ 5π/3 লেখা যাবে না। আমরা আসলে এখানে লিখছি 300 ডিগ্রি, আর মুখে বলতেছিলাম আসলে 150 ডিগ্রি, এখানে একটু ভুল করেছিলাম আমরা, যে যার জন্য এখানে উত্তরটা একটু গোলমেল আসছিল। তাহলে sin ইনভার্স sin 5π/3 সমান 5π/3 বলা যাবে না, এটা হিসাব করে বলতে হবে -π/3, অর্থাৎ 5π/3 যদি আমরা বলি এটি আসলে মুখ্য মানের ভিতরে পড়ে না। তাহলে আমরা এই হিসাবটি কিভাবে করতে পারি একটু দেখি। sin ইনভার্স sin 5π/3, sin 5π/3 অর্থাৎ 300 ডিগ্রি, 300 ডিগ্রির মান যদি আমি একটু মেমোরি থেকে নিই, 300 ডিগ্রি মান হয় -√3/2, তো -√3/2 যদি হয়ে থাকে sin ইনভার্স -√3/2, তাহলে -√3/2 কিসের মান? sin 300 ডিগ্রির মানও -√3/2, আবার মাইনাস যে 60 ডিগ্রি তার মানও কিন্তু -√3/2।
তো যেহেতু ওই 300 ডিগ্রি এবং -60 ডিগ্রি এই দুটির মধ্যে -60 ডিগ্রির অবস্থান হচ্ছে মুখ্যমানের ভিতর, তাহলে আমাকে -60 ডিগ্রি লিখতে হবে। সাইন ইনভার্স -50/3 সমান -5/3। অথবা আমরা এইভাবে হিসাব করতে পারি যে এখান থেকে নিয়ে সাইন ইনভার্স সাইন 5/3, অর্থাৎ আমি এই হিসাবটি করতে গিয়ে এখানকার যে প্রেজেন্টেশনটি আছে এখানে কোনটিকে আমি মুখ্যমানের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি, মুখ্যমানের ভিতরে যদি আমি নিয়ে আসতে পারি তাইলেও হিসাবটা কমপ্লিট করা যাবে। সাইন আমরা জানি মুখ্যমানটা হচ্ছে -π/2 থেকে +π/2, তার ভিতরে এই কোণটাকে নিয়ে আসা যায়। তো নিয়ে আসার জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করব, যে আমরা যদি লিখি 2π - π/3, তো 2π - π/3 যদি আমরা লিখি 3 দুগুণে 6, 6 থেকে গেলে 5, তাহলে 2π - π/3 হতে পারে। তাহলে এখন আমরা সাইন এর যে বিভিন্ন কোণ আমরা হিসাব করেছিলাম, সংযুক্ত কোণ, যৌগিক কোণ, এখানে যে আমরা হিসাব করেছিলাম, এগুলি যদি আমরা মিলাতে যাই 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স মাইনাস সাইন π/3। তাহলে এখান থেকে আবার আমরা যদি একটু ফেরত যাই, এরকম সাইন ইনভার্স সাইন মাইনাস π/3 আমরা লিখতে পারি। অর্থাৎ এই মাইনাস থেকে আমি ভিতরে ঢুকে দিলে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে এখান থেকে আমি সাইন ইনভার্স সাইন স্কয়ার মাইনাস π/3 এইভাবে উত্তরটা পেতে পারি। মানে এই হিসাবগুলি আসলে সংযুক্ত কোণ দিয়ে বিভিন্ন ভাবে করা যাবে। 360 মাইনাস থিটা দিয়ে আমি এই কোণটাকে প্রকাশ করে মাইনাস π/3 ফলাফল পেতে পারি। অথবা এইরকম আর একটা বিষয় আছে, যেমন ধরো তোমার সাইন ইনভার্স -√3/2, তাকে ইচ্ছা করলে আমরা মাইনাস সাইন √3/2 লিখতে পারি, সাইন ইনভার্স √3/2 লিখতে পারি। এই দেখবো আমরা এখানে আরো কিছু সূত্র আমাদের সামনে আসবে। সাইন ইনভার্স মাইনাস হইলে মাইনাস থেকে সরাসরি বাইরে নিয়ে আসা যাবে। তো বাইরে যদি আমরা নিয়ে আসি মাইনাস সাইন ইনভার্স √3/2, এই √3/2 হচ্ছে 60 ডিগ্রি মানে π/3, অর্থাৎ সাইন ইনভার্স √3/2 এর মুখ্যমান হচ্ছে π/3, তার আগে একটা মাইনাস সাইন পড়লো। তাহলে বিভিন্ন ভাবে হিসাব করে আমরা বলতে পারি। তো যে উত্তরটা দিয়েছিল তার উত্তরটা সঠিকই ছিল। আমরা এখানে লিখছি 300 ডিগ্রি আর কাউন্ট করতেছিলাম 150 ডিগ্রি, যার জন্য আগের হিসাবটাতে একটু ভুল আসছিল। তাহলে তুমি সরাসরি উত্তর যদি দিতে পারো, ক্যাপাসিটি আছে অনেকে দিতে পারবে, নাইলে আমরা এই মেথডে আসবো, না হয় এই মেথডে আসবো, বা এটা আমরা একটু প্রয়োগ করে নিতে পারি। এই লাইনের পরে তুমি যদি হিসাবটা বুঝতে ভুল করো, সাইন ইনভার্সের পরে যদি একটা নেগেটিভ অনুপাত থাকে, নেগেটিভ চিহ্নটাকে বাইরে নিয়ে এসে এটাকে পজিটিভ অনুপাত বানায়া তুমি মুখ্যমানের সাথে উত্তরে পৌঁছতে পারো। তো ঠিক আছে, আমরা এটা বুঝলাম। তো আমরা প্রথমে ভুল করতেছিলাম, তারপরে কিন্তু বিষয়টি কারেকশন হয়ে গেল। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আলোচনায় থাকলাম। আমরা আজকে যেটা বুঝলাম যে ফাংশন থেকে শুরু করে তার বিপরীত অন্বয়, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন থেকে বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়, এবং এটি যখন ফাংশনের মর্যাদা পেতে হয় তখন আমরা দেখছি যে আসলে তার ত্রিকোণমিতিক ফাংশনকে ডোমেইনকে রেস্ট্রিক্ট করে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জকে মূলত রেস্ট্রিক্ট করি, তাতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা বলতে পারি। এবং আমরা আর্ক শব্দটা কেন ইউজ করি এটা আমরা দেখলাম, যে আসলে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমি একটা ইউনিট রেডিয়াসের সার্কেলের সেন্টারে যে বিভিন্ন কোণ তৈরি হয়, এই কোণ দিয়ে যে আর্কটা আমরা পাই, এই আর্কটাকে আমরা ইনভার্স দিয়ে মেজার করি। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, আর্ক যখন মেজার করতে যাই দেখো, তখন কিন্তু আমার অবশ্যই এটা রেডিয়ানে লিখতে হবে, এবং এই জন্যই রেডিয়ানে কোণ পরিমাপের প্রয়োজনীয়তাটা রয়েছে। অর্থাৎ আমি কোণ পরিমাপ করতে গিয়ে ডিগ্রি, গ্রেডিয়েন্ট এবং রেডিয়ান তিনটা বিষয় আমরা আলোচনা করি। এখান থেকে একটা বাস্তবতা বেরিয়ে আসলো, যখন আর্ক লেন্থ আমি মাপতে যাব, অবশ্যই এই কোণটাকে তোমার রেডিয়ানে ভাবতে হবে। রেডিয়ানে না ভাবলে কিন্তু আমি আর্ক লেন্থ মাপতে পারবো না। এই জন্য একটা প্রশ্ন এরকম হয়ে থাকে যে কোণ পরিমাপে কেন রেডিয়ান এককের প্রয়োজন। রেডিয়ান এককের প্রয়োজন এই জন্যই, রেডিয়ান একক যদি আমি না বুঝি তাহলে আমি কিন্তু আর্ক লেন্থ বের করতে পারবো না। আর্ক লেন্থ বের করতে গেলে রেডিয়ান এককে কোণ আমাকে অবশ্যই বুঝতে হবে, যেটা আমরা এখান থেকে আজকে দেখলাম। তো ঠিক আছে, আমি আর প্রসিড না করি, আগামী দিন আমরা আবার মুখ্যমান নিয়ে আলোচনা করবো। কারণ এই দুইটা বিষয় এখানে আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর মুখ্যমান, আর কিছু রিলেটেড সূত্র আসবে। এই সূত্রগুলির ব্যাপারে আমার কথা হইলো, আসলে আমরা পরিবর্তন আসলে আমরা অনেকেই মানতে চাই না। আমাদের সমস্যাটি হলো যে
যে সবসময় কিন্তু আমরা আমাদের নিজস্ব গণ্ডির ভিতরে রাখতে চাই। বলতেছিলাম যে আসলে আমরা পরিবর্তন সহজে মানতে চাই না, এটা আমাদের একটা সমস্যা। আমাদের সিলেবাস কিন্তু পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে সিলেবাসটা একটু ওয়াইড ছিল, আর এখন কিন্তু নতুন সিলেবাসে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সিলেবাসটা একটু সংক্ষিপ্ত হয়ে গেছে। অর্থাৎ তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং মুখ্য মান এই দুটি বিষয় নিয়ে মূলত সিলেবাসের ভিতরে আলোচনায় আছে আর কি। কিন্তু আমরা প্রায় রাইটারই ইভেন আমার নিজের বইতেও আমরা কিন্তু এর বাইরেও কিছু আলোচনা করেছি, যে আলোচনাগুলি আসলে স্টুডেন্টদের উপরে লোড তৈরি করে। তাহলে আমরা বিভিন্ন সূত্র যে পড়তে যাব ওইটা তারই ফসল। অর্থাৎ আমাকে বলা হয়েছে সিলেবাসে মুখ্য মান পড়ো, কিন্তু আমি দেখা যায় এর বাইরেও কিছু বড়ি সূত্র প্রয়োগ করে বিভিন্ন অঙ্ক সমাধান করি। তো এটা যেহেতু তোমার সারা দেশে এই অবস্থা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে, যে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই এই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই বিষয়গুলি অবশ্যই একটু পড়বো আর কি, অর্থাৎ সূত্রগুলিও একটু পড়বো। কিন্তু অ্যাকচুয়ালি এখানে সূত্রের কোনো প্রয়োজনীয়তা আমি সিলেবাসের ভিতরে দেখি না। সিলেবাসের ভিতরে যা আছে ফাংশন, মুখ্যমান আর তার চিত্র অঙ্কন, কিন্তু আমাকে অনেকগুলি অঙ্ক দেওয়া হয়। অর্থাৎ আমরা জাতিগতভাবে আসলে অঙ্ক শিখি, গণিত শিখি না। তো অঙ্ক শিখি যেহেতু এই পরীক্ষায় দেখা যায় অঙ্কই আসে, গণিত শিখার কাজটা কিন্তু আমরা আসলে কম করি। যাই হোক, এই আলোচনাগুলি আমরা নাই করলাম, যেহেতু আমার একটা বাস্তবতা রয়েছে, প্রশ্নে এরকম অঙ্ক আসে, তাহলে আমরা আগামী দিন কিছু সূত্র দেখবো, এই যে সূত্রের সাপেক্ষে কিছু অঙ্ক আমরা সলভ করবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অধিবেশন এখানেই সমাপ্ত করব।